আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি যে যেখানেই আছো সুস্থ আছো, নিরাপদে আছো, ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও সুস্থ আছি। তোমাদের সবাইকে তোলাম কলেজ অনলাইন ইকোনমিক্স ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি নাজিয়া শারমিন হক, প্রভাষক অর্থনীতি বিভাগ, সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ। আমি তোমাদেরকে আজকে যে সাবজেক্টটা পড়াবো সেটা হচ্ছে সরকারি অর্থ ব্যবস্থা। ওকে, সরকারি অর্থ ব্যবস্থা। আমার চ্যাপ্টার হচ্ছে অধ্যায় হচ্ছে 2, দ্য থিওরি অফ পাবলিক গুডস। সরকারি অর্থ ব্যবস্থা আমরা অধ্যায় 2 আমরা পড়ছি থিওরি অফ পাবলিক গুডস। এর আগে আমাদের ইন্ট্রোডাক্টরি একটা ক্লাস হয়েছিল এই চ্যাপ্টারের ওপরে। আর ইতিমধ্যে নিশ্চয়ই তোমরা সবাই বই কিনে নিয়েছো। তারপরেও যারা বইয়ের নাম হয়তো জানতে চাচ্ছ তাদের উদ্দেশ্যে বলছি যে ডক্টর নুর ইসলাম আবুল খায়ের এই রাইটারের বইটা তোমরা ফলো করতে পারো, বা অন্য যে কোনো রাইটারের বই তোমরা কিনতে পারো। আর তোমরা যারা এই মুহূর্তে ক্লাসটি দেখছো, তোমাদের কমেন্ট বক্সে নিজেদের নাম এবং ক্লাস রোল নম্বরগুলো দিবে, এগুলো তোমাদের হাজিরা হিসেবে কাউন্ট করা হবে। তাহলে আমি পড়ায় ফিরে যাচ্ছি। আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে অধ্যায় 2, থিওরি অফ পাবলিক গুডস। এই অধ্যায়ের আমরা 2টা টপিকস পড়ব। প্রথম টপিকসটা দেখো, তোমাদের জন্য আমি পয়েন্টগুলো লিখে রেখেছি। প্রথম টপিকসটা আমাদের হচ্ছে বাজার ব্যর্থতার কারণসমূহ। ঠিক আছে, কি কি কারণে মার্কেট ফেলিউর হয় বা বাজার ব্যর্থ হয়। আমরা টপিকস পড়ব বাজার ব্যর্থতার কারণসমূহ। আমি তোমাদের জন্য পয়েন্ট আকারে কতগুলো পয়েন্ট আমি বোর্ডে লিখে রেখেছি। 1 নম্বর পয়েন্ট হচ্ছে বঞ্চিতকরণ নীতি। আমাদের 1 নম্বর পয়েন্ট কি? 1 নম্বর পয়েন্ট হচ্ছে বঞ্চিতকরণ নীতি। তাহলে গণদ্রব্যের ক্ষেত্রে আমরা কি জানি? গণদ্রব্যের ক্ষেত্রে আমরা কখনো একজনের ভোগকে, একজন যদি কোনো কিছু ভোগ করে তাহলে অন্যজনকে সেই ভোগ থেকে আমরা বিরত রাখতে পারি না বা বঞ্চিত করতে পারি না। কারণ গণদ্রব্য হচ্ছে আমাদের কি? গণদ্রব্য ভোগ করার অধিকার আমাদের সকলের। গণদ্রব্য কোনগুলি? গণদ্রব্য হচ্ছে কোনগুলা? যেমন শিক্ষা প্রতিষ্ঠান, জাতীয় জাদুঘর, তারপর চিড়িয়াখানা, হাসপাতাল, এগুলো, সেতু, ব্রিজ, এগুলো কি সবই হচ্ছে গণদ্রব্যের উদাহরণ। বিদ্যুৎ, এগুলো সবকিছুই গণদ্রব্যের উদাহরণ। তাহলে গণদ্রব্য কাকে বলে, গণদ্রব্য কি, উদাহরণ কি, এগুলো কিন্তু গত ক্লাসে আমি আলোচনা করেছি। তাহলে 1 নম্বর পয়েন্ট আমাদের বঞ্চিতকরণ নীতি। আমরা গণদ্রব্যের ক্ষেত্রে কি জানি? যে একজনের ভোগ সমাজের অন্যজনকে বিরত রাখতে পারে না সেই ভোগ থেকে। যেমন একজন যদি রেডিও শোনে তাহলে অন্যদেরকেও সে কি রেডিও শোনা থেকে সে বিরত করতে পারবে না বা বঞ্চিত করতে পারবে না। অতএব বাজার ব্যর্থ হওয়ার এটাও একটা কারণ যে বঞ্চিতকরণ নীতি। 2 নম্বর পয়েন্ট কি? বাহ্যিকতা বা এক্সটার্নালিটি। বাহ্যিকতা আমরা কি জানি? বাহ্যিকতা আমরা জানি 2 ধরনের। একটা হচ্ছে ধনাত্মক বাহ্যিকতা বা উপকারী, মানুষের যে উপকার হয় সেটাকে আমরা বলবো ধনাত্মক বাহ্যিকতা। আর একটা হচ্ছে ঋণাত্মক বাহ্যিকতা, মানুষের ক্ষতি হয়। যেমন ধরো কোনো এলাকা যদি সরকার, সিটি কর্পোরেশন বা পৌরসভা ঘোষণা করে তাহলে কি সেই এলাকা স্বাভাবিকভাবেই সেই এলাকার বাসা ভাড়া, জমির দাম অনেক বেড়ে যায় এবং তখন কি জমির মালিক উপকৃত হয়, কিন্তু তার বিনিময়ে সরকার কিন্তু তার কাছ থেকে কোনো এক্সট্রা বেনিফিট বা এক্সট্রা টাকা আশা করে না। সেটাকেই আমরা বলছি হচ্ছে কি ধনাত্মক বাহ্যিকতা। ঋণাত্মক বাহ্যিকতা কি? ধরো কোনো এলাকায় যদি বজ্র নিষ্কাশন ব্যবস্থা বা সার কারখানা স্থাপন করা হয়, এর ফলে মানুষের যে ক্ষতি হয় সেখান থেকেও কিন্তু কি সরকার কিন্তু সেই এলাকার মানুষজনকে কোনো ক্ষতিপূরণ দেয় না বা দিতে চায় না। তাহলে বাহ্যিকতাও একটা বাজার ব্যর্থতার কারণ। 3 নম্বর পয়েন্ট দেখো, লিখেছি বাজার চাহিদা অনির্ণেয়। ঠিক আছে, বা নিরূপণযোগ্য নয়, নিরূপণ করা যায় না, অনির্ণেয়, যা নির্ণয় করা যায় না। তাহলে বাজার চাহিদা কোনটা? আমরা ব্যক্তিগত চাহিদা আর বাজার চাহিদা ধারণা সম্বন্ধিত জানি, তাই না? ব্যক্তিগত চাহিদা কোনটা? ব্যক্তিগত চাহিদা হচ্ছে কি বাজারে একজন ক্রেতা যে চাহিদা সেটা হচ্ছে তার ব্যক্তিগত চাহিদা। আর বাজার চাহিদা কোনটা? বাজার চাহিদা হচ্ছে যখন কি একটা বাজারের সকল ক্রেতার ব্যক্তিগত চাহিদার সমষ্টিকে আমরা বলবো কি বাজার চাহিদা। তাহলে গণদ্রব্যের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে বাজার চাহিদাটা নির্ণয় করা যায় না, অনির্ণেয়। তাহলে এটাও একটা বাজার ব্যর্থতার অন্যতম কারণ। যদি নির্ণয় করা যেত বাজার চাহিদাটা তাহলে হয়তো বাজার ব্যর্থ
হতো না। তারপরের পয়েন্ট লিখেছি প্রান্তিক ব্যয় ও প্রান্তিক উপযোগ অনির্ণেয়। প্রান্তিক ব্যয় আমরা জানি গণদ্রব্যের ক্ষেত্রে আমাদের প্রান্তিক ব্যয় এমসি ইকুয়াল টু 0, আর প্রান্তিক উপযোগ যেটা এমইউ আমরা কি জানি ভোক্তার ভারসাম্যের ক্ষেত্রে এমইউ ইকুয়াল টু পি। কিন্তু যেহেতু গণদ্রব্যের ক্ষেত্রে প্রান্তিক ব্যয় এবং প্রান্তিক উপযোগটা নির্ণয় করা যায় না, সেক্ষেত্রে এটাও একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে বাজার ব্যর্থ হওয়া। পরের পয়েন্ট লিখেছি গণদ্রব্যের অবিভাজ্যতা। আমরা জানি কি গণদ্রব্যকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে ভোগ করা যায় না, সেক্ষেত্রে কি গণদ্রব্যটা যুক্ত আকারে থাকে। ইচ্ছা করলেই কি আমি একটা সমাজের প্রতিরক্ষা বাহিনীকে ইচ্ছা করলেই ক্ষুদ্র অংশে বিভক্ত করে আমরা নিজেদের প্রয়োজনে ব্যবহার করতে পারবো না, তাই না? সেক্ষেত্রেও গণদ্রব্যের অবিভাজ্যতা, যেহেতু ক্ষুদ্র ক্ষুদ্র অংশ গণদ্রব্যকে ভাগ করা যায় না, এটাও একটা গুরুত্বপূর্ণ কারণ বাজার ব্যর্থ হওয়ার। তারপরে পয়েন্ট দিয়েছি ক্রেতা বিক্রেতার দর কষাকষির ক্ষমতা অনুপস্থিত। গণদ্রব্যের ক্ষেত্রে এখানে কোনো বার্গেনিং এর সিস্টেম নাই, অর্থাৎ আমরা নর্মালি মার্কেটে গেলে কোনো একটা জিনিস কেনার সময় আমরা কি করি, দর কষাকষি করি। বিক্রেতা একটা দাম বলে, আমরা একটা দাম বলি, কিন্তু গণদ্রব্যের ক্ষেত্রে আমাদের কোনো দর কষাকষি বা বার্গেনিং এর কোনো ব্যবস্থা নাই। যেমন মনে করো তুমি যদি চিড়িয়াখানায় যাও বা শিশু পার্কে যাও, তোমার একটা প্রবেশ মূল্য থাকবে, একটা টিকিটের একটা মূল্য থাকবে, কিন্তু ওই টিকিটের যা মূল্য থাকবে ওই টিকিটের ওই মূল্যটা এন্ট্রি করে ওই টিকিটটা কেটেই আমাদের কিন্তু ভিতরে চিড়িয়াখানা বা পার্কের ভিতরে প্রবেশ করতে হয়। এই টিকিটের মূল্য কেন এত বেশি, কেন কম, এটা নিয়ে কিন্তু আমাদের কোনো বার্গেনিং বা দর কষাকষির সুযোগ থাকে না। অতএব এটাও একটা কারণ, যেহেতু দর কষাকষির ক্ষমতাটা অনুপস্থিত, এটাও একটা কারণ বাজার ব্যর্থতার। তারপরের পয়েন্ট রেখেছি বিক্রয়ের প্রদর্শনী বা ব্যবস্থার অনুপস্থিতি। আমরা নর্মালি দেখি কি কোনো দ্রব্যের একটা শোরুম থাকে বা একটা বাজার থাকে, পণ্যগুলাকে কি শোরুমে বা কি মার্কেটে ডিসপ্লে করা হয়, তাই না? কিন্তু গণদ্রব্যের ক্ষেত্রে কি আমাদের কোনো প্রদর্শনীর ব্যবস্থা নাই। যেহেতু গণদ্রব্যের ক্ষেত্রে কোনো প্রদর্শনীর ব্যবস্থাটা অনুপস্থিত, এটাও একটা কারণ বাজার ব্যর্থতা। পরের পয়েন্ট দিচ্ছি গণদ্রব্যের প্রান্তিক খরচ শূন্য। এটা আমি প্রথমেই এই পয়েন্টের ভেতর চলে এসেছে, প্রান্তিক ব্যয় প্রান্তিক উপযোগ অনুযায়ী গণদ্রব্যের ক্ষেত্রে যেহেতু আমাদের এমসি ইকুয়াল টু 0, মার্জিনাল কস্ট বা প্রান্তিক ব্যয়টা শূন্য, এটাও একটা অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে মার্কেট ফেলিউর বা বাজার ব্যর্থতা। এর পরের পয়েন্ট দিয়েছি গণদ্রব্য যুক্ত ধরনের। ঠিক আছে, গণদ্রব্যগুলো কি যুক্ত ধরনের, অর্থাৎ একটাকে আমরা যদি ব্যবহার করি অটোমেটিক্যালি আমাদের একটাকে বাদ দিলে আমরা অন্যটা চিন্তা করতে পারি না। মনে করো যেমন গণপরিবহন বা রাস্তাঘাটের কথাই যদি চিন্তা করি, এই দুটোটাই কি গণদ্রব্য হচ্ছে যুক্ত ধরনের। ধরো গণপরিবহন বা বাস চলাচলের ব্যবস্থাটা উন্নত না করে আমরা যদি খুব বড় ধরনের কোনো ব্রিজ বা বড় ধরনের কোনো রাস্তাঘাটের উন্নয়নের কাজ করি, তাহলে সেক্ষেত্রে কি সেটা জনগণের জন্য কল্যাণকর হবে না। আবার অপোজিট সাইড থেকে যদি আমরা চিন্তা করে দেখি, আমরা যদি গণপরিবহন বা বাস চলাচল ব্যবস্থা খুব উন্নত করি, কিন্তু সেই তুলনায় আমরা যদি রাস্তাঘাটের উন্নত না করি বা যদি কোনো বিশাল বড় কোনো ব্রিজ বা উন্নত ধরনের ব্রিজ যদি আমরা উন্নয়নের কাজ যদি না করি, তাহলে সেটাও কি জনগণের জন্য কোনো উপকারই হবে না, কোনো উপকার আসবে না বা জনগণের জন্য কোনো কল্যাণকর হবে না। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যেহেতু গণদ্রব্য যুক্ত ধরনের, অতএব আমাদেরকে চিন্তা করতে হবে কি, আমাদেরকে দুনো সাইডে চিন্তা করতে হবে। আমরা বলতে পারি যেহেতু গণদ্রব্য যুক্ত ধরনের, অর্থাৎ একটাকে বাদ দিলে অন্যটা আমরা চিন্তা করতে পারি না, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আমাদের রাস্তাঘাটও উন্নত করতে হবে, পাশাপাশি আমাদের গণপরিবহন অথবা বাস সার্ভিস যেটা বাস চলাচল সেই ব্যবস্থাটাও আমাদেরকে উন্নত করতে হবে। তাহলেই সর্বোপরি কি সমাজের জনগণের কল্যাণ হবে। তাহলে এই কয়টা পয়েন্ট কিন্তু একদম ইজি, আমি একটা একটা করে কিন্তু আমি ধরে ধরে আলোচনা করে দিলাম। মোটামুটি এখানে কয়টা পয়েন্ট রেখেছি, 1 2 3 4 8 9টা পয়েন্ট মনে হয় আমি আলোচনা করেছি। ঠিক আছে, এরপরে যে টপিকসটা আমরা যাব সেটা হচ্ছে আমাদের গণপরিবহন ও বাজার ব্যর্থতা। ঠিক আছে, তোমাদের কোশ্চেনটা অন্য আরেকটা ভাবে আসতে পারে, মাঝে মাঝে আসে বোর্ড কোশ্চেনে, যে গণদ্রব্যের দাম নির্ধারণে বাজার প্রক্রিয়া ব্যর্থতা, অথবা আসতে পারে সম্পদের কাম্য বরাদ্দে বাজার প্রক্রিয়ার ব্যর্থতা। তাহলে
আমরা আমাদের এই টপিকসে আমরা চলে যাই গণদ্রব্য ও বাজার ব্যর্থতা, বা অনেক সময় আসে গণদ্রব্যের দাম নির্ধারণে কিভাবে বাজার প্রক্রিয়াটা ব্যর্থ হয়। আমি তাহলে আমাদের পরের টপিকসে চলে যাচ্ছি। পরের টপিকসটা আমাদের হচ্ছে গণদ্রব্য। আমি একটু গ্রাফ দিয়ে তোমাদেরকে বুঝাচ্ছি, ঠিক আছে? আমাদের পরের টপিকসের নাম হচ্ছে গণদ্রব্য ও বাজার ব্যর্থতা, পাবলিক গুডস অ্যান্ড মার্কেট ফেইলিউর। আমি তাহলে প্রথমে তোমাদেরকে চিত্র দিয়ে বোঝাচ্ছি। MC MU A MUP MUAB equal to DAP। সোজাভাবেই আমি আঁকছি, একটু ইজি ভাবে আঁকছি, যেটা তোমাদের বইতে দেওয়া আছে। গণদ্রব্য বাজার ব্যর্থতা যে গ্রাফটা বইতে দেওয়া আছে আমরা সেটাই আঁকছি। S equal to MC হচ্ছে MUAB equal to DAB। এই পয়েন্টের নাম দিলাম E, এটা হচ্ছে P, এটা হচ্ছে M। লম্ব অক্ষের দাম দেয়, ভূমি অক্ষে গণদ্রব্যের পরিমাণ। তাহলে গণদ্রব্য বাজার ব্যর্থতা আমি সরাসরি কিভাবে গণদ্রব্যের দাম নির্ধারণে কিভাবে বাজারের প্রক্রিয়াটা ব্যর্থ হয় সেটা আমরা দেখাচ্ছি। আমরা দেখো প্রথমে এখানে S equal to MC, আমরা গণদ্রব্যের বাজার স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ আমাদের কিভাবে হয়। স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ তখনই হয় যখন আমাদের বাজার চাহিদা এবং বাজার যোগান পরস্পরকে ইন্টারসেক্ট করে বা ছেদ করে, সেই বিন্দুটাকে আমরা বলবো ভারসাম্য বিন্দু। আবারও বলছি, বাজার চাহিদা এবং বাজার যোগান যখন পরস্পরকে ইন্টারসেক্ট করে বা ছেদ করে, সেই বিন্দু হচ্ছে ভারসাম্য বিন্দু। সেই বিন্দু থেকে ভূমি অক্ষ বরাবর আমরা যদি লম্ব টানি আমরা পাবো কি? আমরা পাবো গণদ্রব্যের পরিমাণ বা ভারসাম্য পরিমাণ। আর সেই ভারসাম্য বিন্দু থেকে আমরা যদি লম্ব অক্ষ বরাবর রেখা টানি তাহলে আমরা পাবো ভারসাম্য দাম। ওকে, এখন আমরা কি বলেছি, আমাদের বাজার চাহিদা কোনটা? সমাজে সকল মানুষের ব্যক্তিগত চাহিদার সমষ্টি আমাদের হচ্ছে বাজার চাহিদা। আর বাজার যোগানটা কি? সমাজে সকল মানুষের কি যোগান, যার যার ব্যক্তিগত যোগানের সমষ্টি, যারা বিক্রয় করে তাদেরকে কি বলা হয়? যোগানদাতা বা বিক্রেতা। তাহলে একটা মার্কেটে সকল বিক্রেতার যোগানের সমষ্টি হচ্ছে বাজার যোগান।
এখন আমরা স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ কিভাবে করব? স্বয়ংক্রিয় বাজার প্রক্রিয়া আমাদের মূল্য নির্ধারণটা কখন হবে? যখন আমাদের বাজার চাহিদা এবং বাজার যোগান পরস্পরের ঘাত প্রতিঘাতের ভিত্তিতে আমাদের কি বাজারের কি ভারসাম্য পরিমাণ এবং বাজার দামটা নির্ধারিত হবে। কিন্তু এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি S = MC, এটা হচ্ছে আমাদের বাজার যোগান রেখা, আর MUAB = DAB, এটা হচ্ছে আমার কি বাজার চাহিদা রেখা। ঠিক আছে, এটা হচ্ছে আমার বাজার যোগান রেখা আর এটা হচ্ছে বাজার চাহিদা রেখা। এই দুইটা রেখা পরস্পরকে ই বিন্দুতে ছেদ করলো। এই ই বিন্দু আমার হচ্ছে ভারসাম্য বিন্দু। ই বিন্দু থেকে ভূমি অক্ষ বরাবর রেখা টানলাম, আমরা পেলাম OM পরিমাণ কি, এটা হচ্ছে আমাদের ভারসাম্য পরিমাণ, গণদ্রব্যের পরিমাণ, আর ওপি হচ্ছে আমাদের ভারসাম্য দাম। এখন আমরা দেখি আমাদের এই রেখাটা হচ্ছে MUA, অর্থাৎ এ ব্যক্তির প্রান্তিক উপযোগ রেখা, আবার MUB এটা হচ্ছে বি ব্যক্তির প্রান্তিক উপযোগ রেখা, যেটা এ এবং বি বিন্দু দ্বারা নির্দেশিত হয়েছে। এখন তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই ওপি দামে আমাদের দামটা কিন্তু একই আছে। এ ব্যক্তি গণদ্রব্য ভোগ করবে ওএস পরিমাণ এবং একই দামে ওপি দামে বি ব্যক্তি গণদ্রব্য ভোগ করবে ওটি পরিমাণ। এখানে তাহলে আমরা দেখতে পাচ্ছি একই দামে এ ব্যক্তি কিন্তু কম পরিমাণে গণদ্রব্য ভোগ করছে এবং বি ব্যক্তি কিন্তু একই দামে তুলনামূলকভাবে এ ব্যক্তির তুলনায় বেশি পরিমাণ গণদ্রব্য ভোগ করছে। কিন্তু বাস্তবে কি এটা দেখা যায়? বাস্তবে এটা দেখা যায় না। বাস্তবে আমরা সচরাচর সমাজের সকল মানুষ একই দামে সম পরিমাণ গণদ্রব্য ভোগ করতে চায়, তাই না? বাস্তবে আমরা কি তাই দেখি। চিড়িয়াখানা যদি আমরা যাই তাহলে কি আমরা একটা নির্দিষ্ট টাকা দিয়ে টিকিট কেটে, প্রবেশ মূল্য আমরা কেটে টিকিট নিয়ে আমরা কি আমরা চিড়িয়াখানাটা অন্য সবার মতোই ঘুরে দেখতে চাই, তাই না? আবার শিশু পার্কের ক্ষেত্রেও আমাদের তাই। তাহলে বাস্তবে দেখা যায় যে একই দামে আমরা কি করি, সম পরিমাণ গণদ্রব্যটা ভোগ করতে চাই। কেউ কম বা কেউ বেশি ভোগ করবে সেটা আমরা চাই না। এক্ষেত্রে আমরা দেখতে পাই যে গণদ্রব্যের ক্ষেত্রে কি, গণদ্রব্যের ক্ষেত্রে বাজারের স্বয়ংক্রিয় দাম প্রক্রিয়াটা কি হচ্ছে, স্বয়ংক্রিয় দাম প্রক্রিয়াটা ব্যর্থ হচ্ছে। অর্থাৎ সে গণদ্রব্যকে আইডেন্টিফাই করতে পারছে না, সে দুনো ব্যক্তিকেই সমান পরিমাণ, একই দামে সমান পরিমাণ গণদ্রব্য দিতে পারছে না। এই কারণে আমরা এই চিত্রে যেহেতু দেখতে পাচ্ছি যে একই দামে এ ব্যক্তি কম পরিমাণে গণদ্রব্য ভোগ করে এবং বি ব্যক্তি বেশি পরিমাণে গণদ্রব্য ভোগ করে, এ কারণেই আমরা বলতে পারি যে গণদ্রব্যের ক্ষেত্রে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ প্রক্রিয়াটা ব্যর্থ হয়। তাই আমরা বলতে পারি যে গণদ্রব্যের ক্ষেত্রে বাজার প্রক্রিয়াটা আমাদের ব্যর্থ হয়। ঠিক আছে, আমি আশা করছি তোমরা আমার ক্লাস বুঝতে পেরেছো। আর পড়া রিলেটেড কোথাও যদি কোনো বুঝতে অসুবিধা থাকে, তোমরা যদি প্রবলেম ফেস করো, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। ইনশাল্লাহ আমি তোমাদেরকে টপিকস রিলেটেড যে কোনো সমস্যার সমাধানে আমি তোমাদেরকে হেল্প করব। আর এখন যেহেতু করোনা কাল, তোমরা অবশ্যই বাইরে গেলে মাস্ক পরিধান করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। সবাই সুস্থ থাকো। আবার ইনশাল্লাহ নেক্সট ক্লাসে তোমাদের সাথে আমি এই চ্যাপ্টারেরই অন্য কোনো নতুন টপিকস নিয়ে হাজির হব। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।